মানে আনরেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এটা নকশাল পার্টি। দেখো, সুধীর কর্মকার আমার গুরু। সুধীর কর্মকারের মতো প্লেয়ার ভারতবর্ষে আর জন্মাবে কিনা আমি বলতে পারবো না। হ্যাটস আপ টু ইউ, অ্যাবসলিউটলি রিয়েলি গ্রেট। আমাকে বলছে সবার সামনে, ইটস এ গ্রেট অনার। তো 5 গোল যেটা ডায়মন্ড হারবারে নিয়ে গেছিল অরুণ দা কোচ, কেন মানে অরুণ বলছি বাবুর মতো একটা বিচক্ষণ মানুষ কি করে ডিসিশনটা পরে তো এটা আমরা ভাবলাম অরুণ দা ডায়মন্ড হারবারে টিম নিয়ে গেছে, ওখানে একটা মাঠে নিরিবিলি ভাবে কেউ যাতে ডিস্টার্ব না প্র্যাকটিস করবে ওই গঙ্গার ধারে। তো এরকম কি চিন্তা ভাবনা ছিল অরুণদার। তারপর দিন সকালবেলা ওই মিনি বাসে করে এসে কলকাতায় ফেরা, এলগিন রোডের হনুমান ক্লাবের একজন মেম্বার, বিশাল বাড়ি, তার বাড়িতে বসে মানে এলাই খাওয়ার ব্যবস্থা। ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন, ওইখান থেকে আবার আগে দুটো টুর্নামেন্টে হেরে গেছি, ওটা টুয়াল হওয়াতে আমরা অনেক বেশি চার্জড। আমরা ভালো খেলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আরো ভালো খেলতে হবে, আমাদের নেক্সট টুর্নামেন্ট গুলো একের পর এক জিততে হবে। এইরকম শপথ নিয়ে আমরা কসমস ম্যাচের পরে আমাদের যাত্রাটা শুরু করি। ফার্স্ট আইএফএ শিল্ডে ওকে ইজমলকে হারালাম, তারপরে রোভাস, ডুরান্ড, চ্যাম্পিয়ন হয়ে ট্রিপল ক্রাউন। কসমসের কথা যখন বললেনই তো আরারাত না বললে অসম্পূর্ণ থেকে যায়। 78 প্রসূন ব্যানার্জি ওয়াজ ক্যাপ্টেন অফ দ্য মোহনবাগান। তো আরারাত তখন রাশিয়া ভাগ হয়নি, রাশিয়ার একটা টপ লেভেল টিম, এবং হ্যাঁ সোভিয়েত রাশিয়া। তো ওখানে আরারাত টিমের 8টা থেকে 10টা প্লেয়ার ছিল যারা রাশিয়ার ন্যাশনাল টিমে খেলতো। এরকম একটা স্ট্রং টিম, বাবারে অ্যান্দ্রেসিয়াস, আরো কি কি নাম ছিল, কাসিমভ, অ্যান্দ্রেসিয়াস, এইসব নাম। তো এইগুলো টিম নিয়ে যখন এসছে আরারাত আইএফএ শিল্ডে, যাই হোক ইজমলকে হারালো, ফাইনালে উঠলো, আইএফএ শিল্ড ফাইনাল হচ্ছে। তো আরারাত ম্যাচ আমরা ড্র করেছিলাম, আমরা হারিনি। তখন একটা দেখা যেত আইএফএ শিল্ডটা বাইরে চলে অবধারিত, বাইরে আরারাত নিয়ে যাবে, এটা একটা অবধারিত ব্যাপার ছিল, মোহনবাগান মাঠে খেলা। যাই হোক, খেলার ড্র গেছিল। তো ওই রকম একটা হাই প্রোফাইল টিম, তো আরারাত সেই টিমের সাথে ড্র করা, সেই মোহনবাগানের, ওই যে বললাম 76 এর পরে আমাদের টার্নিং পয়েন্ট, দুটো আপসেট হয়ে গেছে, ফেডারেশন কাপ আর ওটা। তারপরে জয়যাত্রা অব্যাহত, আর কি চলছে চলছে এরকম। তারপরে আর পেছন ফিরে দেখাতে হয়। ওই যে বললামই তো ওরকম। এবং কমটান দা সেই তখন থেকে এখনো অবধি যদি মোহনবাগানের বিদেশি দলের সাথে পারফরমেন্স নিয়ে আলোচনা করা হয়, 1 নম্বরে কিন্তু এখনো আরারাত ম্যাচটা নিয়েই লোকজন বলে। বললাম না তোমায়, রাশিয়া তখন, রাশিয়া এখন উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এরকম অনেক ভেঙে কত টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু তখন বুঝতে পারছি একসাথে পুরো এই টিম তখন ছিল রাশিয়া, যেটা বলছি সোভিয়েত রাশিয়া, মানে লেভিয়াসিন ফেভিয়াসিন তখন খেলতো। তখন আমরা তো অনেক ছোট না, তখন তো আমরা জানি না, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তো প্রত্যেকবার কোয়ালিফাই করতো এবং ভালো জায়গায় থাকতো রাশিয়া। এবার তখন তো আমরা এতটা খোঁজ নিয়ে উঠতে পারিনি, তখন তো এই মানে টিভি ছিল না, এই ছিল না, অত সুযোগ সুবিধে ছিল না। তবে যাই হোক, আরারাত আনডাউটলি, আরাগার তো বলতে পারো, ওটা তো ক্লাব লেভেলের কথা বলছি, টকিং অ্যাবাউট ক্লাব লেভেল। তো আরারাত ঠিক আছে। তারপরে যদি ধরো তাহলে আরো টিম আছে, উরুগুয়ে পুরুগুয়ে যখন এসছে, ওগুলো ন্যাশনাল টিম, হ্যাঁ ওগুলো ন্যাশনাল কথা বলছি। হ্যাঁ আরারাত আনডাউটলি দারুণ দারুণ। ও অন্য সেই, আমরা অনেক বিদেশি টিমের সাথে তো খেলেছি, সেই আরারাতের মতো স্ট্রং টিম, এবং পারফরমেন্সটাও দেখার মতো। ওটাই বলছি, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা কমটান দা, এতক্ষণ তো আমরা মোহনবাগানের ভালো জিনিস মন্দ জিনিস অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আপনি আপনার সাথে একটা ম্যাচ কিন্তু জড়িয়ে আছে, যেটা কিন্তু বাংলার ফুটবলের পক্ষে মানে খুব একটা ভালো বিজ্ঞাপন ছিল না। তো সেই ম্যাচটা সম্বন্ধে জানতে চাইবো। 1980 সালের সেই দুর্ভাগ্যজনক ম্যাচটা, যেখানে 16 জন মারা গেছিলেন ইডেন গার্ডেন্সে পদপিষ্ট হয়ে। আপনি তখন মোহনবাগানের ক্যাপ্টেন, তো সেই এরকম প্যানিক হচ্ছে চারদিকে, সেইটা যদি একটুখানি বলেন এক্সপিরিয়েন্স। এইটার মধ্যে আমি দুটো জিনিস বলছি। তুমি একটা বলতে বলেছো 1980 সালের, আমি দুটো বলছি, অসুবিধা নেই তো? না না না। তার আগে 1979 দিলীপ পালিত অরিজিনাল ক্যাপ্টেন, আমি ভাইস ক্যাপ্টেন। দিলীপ পালিত যে কোনো কারণেই হোক, দিলীপ পালিত ফার্স্ট 11-এ সুযোগ পাচ্ছে না। থ্রু আউট দ্য ইয়ার আমি ক্যাপ্টেনশিপ করেছি 79টা। এবং ওই টাইমেও একটা ঘটনা ঘটেছে, যখন আমরা লিগ চ্যাম্পিয়ন হই, লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে লাস্ট ম্যাচ খেলে যখন আমরা ফিরেছি লিগের ফ্ল্যাগ হোস্ট করার জন্য, ফ্ল্যাগ তোলা হবে, তখন আমার কাছে ফার্স্ট প্রদীপ দা আসে, পিকে ব্যানার্জি কোচ। আমি তখন বারান্দাটায় বসে আছি মোহনবাগানের টেন্টের, ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তা আমি বসে আছি, প্রদীপ দা আমাকে এসে বলে চলো। আমি বললাম কোথায় যাবো? তখন বলে ফ্ল্যাগ তুলতে হবে তোমাকে। আমি বললাম না, আমি কেন ফ্ল্যাগ তুলবো, আমি তো ক্যাপ্টেন নই,
ক্যাপ্টেন দিলীপ পালিত ফ্ল্যাগ তুলবে, আমি ফ্ল্যাগ তুলবো না? তাহলে না, তুমি তুলবে। দিলীপ পালিতের কাছে আমি গেছি, দিলীপ পালিতকে বলেছি, দিলীপ পালিত আমার সাথে বাজে ব্যবহার করেছে, ও যাবে না, তোমাকেই যেতে হবে। মানে প্রদীপ দার সাথে বাজে ব্যবহার করেছেন? হ্যাঁ, দেখো একটা ছেলে ক্যাপ্টেন, ও টিমে চান্স পাচ্ছে না, একটা চ্যাম্পিয়নশিপের মুহূর্তে, আনন্দের মুহূর্তে, সেটা একটা ছেলে তো হতেই পারে, আউটবাস্ট হতেই outburst পারে, হতেই পারে। কান্নাকাটি করছে আউ আউ করে। দিলীপ পালিত আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমার চেয়ে বড় হলেও ভেরি ক্লোজ ফ্রেন্ড, কান্নাকাটি করছে হাউ হাউ করে। প্রদীপদা ফিরে এসে আমাকে বলেছে, তো প্রদীপদার সাথে সাথে এদিকে আবার ধীরেন্দা এসছে। ধীরেন্দা এসে বলে, আমি তো বারান্দায় বসে আছি, রিল্যাক্স করছি, এই পুরো জামা কাপড় ভেজা, তাহলে চলো রোম ভাই কথা বলতো। আমি বললাম, কোথায় যাবো? আমি ধীরেন্দার সাথে রোম ভাই কথা বলতো, চলো ফ্ল্যাগ তুলতে হবে, আমার সাথে যেতে হবে। না, আমি কেন যাব? আমি তো ক্যাপ্টেন নই, ক্যাপ্টেন তো দিলীপ পালিত যাবে। না না, এই পিকে আমাকে বললো তোমাকে বলতে। না, প্রদীপদা কি বলেছে আমি জানি না, আমার কথা হলো দিলীপ পালিত ক্যাপ্টেন, দিলীপ পালিতই যাবে, আমি যাব না। তাহলে প্রদীপদা দেখলাম চোখ ছলছল করছে জল। এবার সত্যি না মিথ্যে যাচাই করার জন্য আমি গেছি, টেন্টে ঢুকেছি। টেন্টে গিয়ে ড্রেসিং রুমে গেছি, ড্রেসিং রুমে দেখি দিলীপ পালিত এক কোণে বসে আছে, ক্রাইং, কাঁদছে আরই বলছে, চোখ দিয়ে জল মুছছে। আমার খুব বন্ধু, আবারও বলছি, আমি রুমমেট থাকতাম আমরা। তো ওখানে গেলাম, আমি গিয়ে ভাবলাম যে দিলীপ পালিতকে বলি যে চল ফ্ল্যাগ তুলবি। তাহলে ও খুব একটু ডানপিটে ছেলে, আচ্ছা, খুবই। তারপরে পরে রিয়ালাইজ করলাম, যদি আমি বলি এবার আমার ওপরে যদি গালাগালি করে, কারণ আমিও খেলে উঠেছি, আমিও ঠিক নেই, তা আমিও যদি কোনো রিটালিয়েট করি, জিনিসটা কি দাঁড়াবে বুঝে উঠতে পারছি না। ওকে জোর করে নিয়ে যাব কি? ও একটা হাত পাত চালিয়ে দিল। চিন্তা করতে করতে আমার অন্যরকম হয়ে গেল। তা আমি আর কিছু বলতে পারলাম না ওর পাশে গিয়ে, চল ফ্ল্যাগ তুলবি ফ্রেন্ড। তো যাই হোক, এরকম গিয়ে ফ্ল্যাগটা তোলা হয়েছে। তারপরের দিন পেপারে নাম বলে দিচ্ছি, অশোক দাশগুপ্ত, বড় জার্নালিস্ট, এতখানি আমার নামে লিখেছে আমার এগেনস্টে। আচ্ছা, এরকম দিলীপ পালিতকে ইগনোর করে কম্পটন দত্ত গিয়ে ফ্ল্যাগ তুলে এলো মোহনবাগানের, এইসব নিয়ে এত ওদের তো মশলা চাই, নিউজ চাই। মশলা চাই, এগুলো লিখলো ফিকলো। আমি তাকে তাকে রয়েছি, কোনোদিন সুযোগ আসবে, আমি তো মুখে উত্তর দিই না, আমার উত্তর পায়ে, পায়ে মানে লাথালাথি নয়, খেলায়, বুঝতে পেরেছি। খেলায় উত্তর দেবো, যখন সুযোগ আসবে খেলায় উত্তর দেবো। তো আমি অশোক দাশগুপ্ত কিচ্ছু বলিনি, চুপচাপ রয়েছি, আমার নামে যা তা লিখেছে। এরকম লিখে লিখে জোর কম্পটন দত্ত গিয়ে ফ্ল্যাগ তুলে এলো, এই করলো সেই করলো যাই করলো, দিলীপ পালিতকে একবারও বলা হলো না, এই সেই। আরে তুমি জানো না, না জেনে তুমি লিখলে। আমি ও প্রদীপদা, ধীরেন্দা গেছে কিনা জানি না, আমি নিজে গিয়ে দিলীপ পালিতের কাছে গেছি, সেই রকম সিচুয়েশন ছিল না, তা আমি করেছি। কন্ট্রোভার্সি তৈরি সেইটা একটা এটা হয়ে গেল। তারপরের ঘটনা আরো বলবো। এইবার 80 সালে আমার অরিজিনাল ক্যাপ্টেনশিপ, আমি ক্যাপ্টেন। 16ই আগস্ট মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। তো মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে যখন আমরা ইডেন গার্ডেনে গেছি খেলতে গিয়ে দেখি ফেডারেশন কাপ, তার আগে ওটা আগে হয়ে যায়, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, জয়েন্ট চ্যাম্পিয়ন। এটা লিগের খেলা ছিল। তার আগে একটা খুব খারাপ মানে দুর্ঘটনা ঘটে গেছে, সেইটা আমরা চোখে দেখেছি, আমি একটু বলছি। তা আমরা যখন ওয়ার্ম আপ করছি, দেখলাম অনেকগুলো বডি নিয়ে চলে যাচ্ছে, আচ্ছা, মানে চ্যাঙ্গোলা করে নিয়ে যাচ্ছে পুলিশ আমাদের সামনে দিয়ে। আমরা তো ক্লাব হাউসের পাশের গেট দিয়ে ওখানে ঢুকতাম, তখন ক্লাব হাউসটা এদিকে ছিল না, এদিকে ছিল, ক্লাব হাউস তৈরিও হয়নি। তাও বেশ কিছু বডি, তখন রুনু গুয়নিয়োগি চার্জে ছিল। রুনু খুব দাপুটে ওই নকশাল দমনের মেয়ে নিয়ে, রুনুদা ভেরি ক্লোজ, মানে আমার খুব ক্লোজ ছিল। আচ্ছা, আমি সপ্তাহে 4 দিন লালবাজারের রুনুদার ঘরে গিয়ে আড্ডা মারতাম, মানে এত ক্লোজ। আচ্ছা, মানে আমাকে ছেলের মতো ভালোবাসে অসল। তো রুনুদা চার্জে আছে, রুনুদা ওখানে ঘোরাঘুরি করছে দেখলাম। তারপরে আমাদের কিচ্ছু বলেনি, একটা গন্ডগোল হয়েছে দেখেছি। এইবার গন্ডগোলের ঘটনাটা বলছি, অনেকে বলছে দিলীপ পালি তারপরে ইস্টবেঙ্গলে চলে গেল। 77-এর এই ঘটনা, এই ঘটনার পরে আর তো রাখার কোনো কোশ্চেন নেই। প্রদীপদাও চলে গেল ওদিকে, ইস্টবেঙ্গলের দিকে, দিলীপ পালিতকেও নিয়ে নিল। 80 সালে দিলীপ পালিত, তখন আমি মোহনবাগানের ক্যাপ্টেন, আমার অরিজিনাল ক্যাপ্টেন। আচ্ছা, হ্যাঁ। এই খেলাটায় আমি স্টেট হয়ে ব্লেম করবো আইএফএ কে। আইএফএ টিকিটের ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা অ্যাবসলিউটলি রং। এমন ভাবে টিকিট ডিস্ট্রিবিউট করেছে আইএফএ, যেখানে একই এনক্লোজারের মধ্যে ইস্টবেঙ্গল সাপোর্টাররাও পড়ে গেছে, মোহনবাগান সাপোর্টাররা পড়েছে। ওটা তখন নবিশের মতো কাজ করেছে, বাচ্চা ছেলের মতো। সেই জায়গায় দাঁড়িয়ে খেলার আগে ইস্টবেঙ্গল মোহনবাগান যা হয়, এই তোদের 2 গোল মারবো, ও বলে 3 গোল মারবো, এই 5 গোল ভুলে গেলি, এরকম চলে। তো এরকম চলতে চলতে ওটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে। তার আগেই এক দফা গন্ডগোল হয়ে গেছে। তারপরে সেকেন্ড হচ্ছে
ন্যাশনাল স্টেডিয়াম যেটা যেটা আমাদের রেডিও অফিসের পাশে একটা কংক্রিটের গ্যালারি ছিল এরকম ভাবে একদম আকাশবাণী ভবনের আকাশবাণীর ভবনের পাশে রেডিও অফিসের পাশে ওটার এন্ট্রান্সটা ছিল ওপরে গ্যালারিটা এরকম ভাবে উঠে গেছে এন্ট্রান্স গুলো 3টে পকেট ছিল গেট ছিল ওখান দিয়ে উঠতো আর এখানে ব্যারিকেড করা লাস্ট ব্যারিয়ারটা এখানে ছিল এখান থেকে মাঠে যদি নিচে নামতে হয় প্রায় 1.5 তলার মতো 1.5-2 তলা এইবার ওখানেও ওই একই গন্ডগোল হচ্ছে গন্ডগোল ছড়িয়ে পড়েছে এইবার পুলিশ ওই 3টে গেট দিয়ে ঢুকেছে ব্যাটাম নিয়ে লাঠি চার্জ করছে লাঠি চার্জ করতে করতে সব নিচের দিকে দৌড়চ্ছে ভয়ে গিয়ে এই যে লাস্ট ব্যারিয়ারটা রয়েছে এখানে তো একটা রো আছে একটার পর একটা রো এর ওপরে চাপ আসছে চাপ আস্তে আস্তে স্ট্যাম্পেড হয়ে গেছে অর্ধেক লোক এবং ওখান থেকে হাত ধরে ধরে নামিয়ে দিচ্ছে বললাম না 1.5-2 তলা ও 1-1.5 তলা ওখান থেকে হাত ধরে ধরে এরকম অনেক বডি নামিয়েছে তারপরে এরকম খেলা হতে হতে আবার খেলার মধ্যে দিলীপ পালিত আর বিদেশ বোসের একটা ঘটনা এগুলো কিন্তু খেলার আগে হয়ে গেছে বিদেশ আর দিলীপ পালিত দায়ী নয় অনেকে বলছে বিদেশ আর দিলীপ পালিতের জন্য আপনি বললে বিশ্বাস করবেন না চ্যালেঞ্জ আপনি বললে বিশ্বাস করবেন না আমরা যা যা ঘটনা পড়েছি সেই সময় তো জন্মাই নো যেটুকুনি পড়েছি আমরা জেনেছি একদম ওই চ্যালেঞ্জ করে বলতে পারি তারপরে খেলার মাঠে দিলীপ পালিত আর বিদেশ বোসের একটা ইনসিডেন্ট হয় দিলীপ পালিত অরিজিনালি লেফট ব্যাক খেলে ওকে রাইট ব্যাক খেলানো হচ্ছে প্রদীপ দাও ওরকম ভাবেই করেছে বিদেশও লেফট আউট বিদেশের স্পিডে ইয়াং ছেলে তরতে লাথালাতি করেছে দিলীপ পালিত লাথালাতি কিন্তু ওর পরে আবার গন্ডগোল হয়েছে কিন্তু যেগুলো মারা গেছে সেগুলো সব আগের ঘটনায় মারা গেছে। খেলা আরম্ভর পরে দিলীপ আর বিদেশ বোসের যে গন্ডগোল হয়েছে তার জন্য আর কোনো মারা যায়নি এইবার তারপরে খেলা শেষ হয়েছে খেলা শেষ হয়ে রুনুদার সাথে আমার দেখা ভালোবাসতে বলার বলে সব গেছে গেছে মানে বলো কেউ বেঁচে নেই কি বলছেন বলে সব পিজিতে নিয়ে গেছে সব যা দেখলাম বেঁচে থাকার মতো কিছু রোমান্টিক তারপরে রাতেই খবর পেয়েছি তারপরে পেপারে উঠে দেখলাম 16ই আগস্ট 16 জন মারা গেছে এই তারপরে জ্যোতিবাবু চিফ মিনিস্টার জ্যোতিবাবু অ্যানাউন্স করলো রাতে কলকাতা মাঠে আর খেলা হবে না যতক্ষণ না আবার নোটিশ আসবে লিগ খেলা ইনকমপ্লিট আর কোনো খেলা হবে না শিল্ডও হলো না লিগ শিল্ড দুটোই হলো না আমার ক্যাপ্টেনশিপে তারপরে এইভাবে চললো আর কি এই হচ্ছে ঘটনাটা অ্যাটলিস্ট আপনার কাছ থেকে আমরা জানতে একদম আমি জোর গলায় বলতে পারি যে বা যারা আবারও বলছি যে বা যারা বিদেশ বোস বা দিলীপ অন ক্যামেরা আমি বলছি বিদেশ বোস আর দিলীপ পালিতকে দোষারোপ করছে তারা চরম অন্যায় কাজ করছে এর জন্য 100% দায়ী আইএফএ আবারও বলছি কিসের জন্য আইএফএ দায়ী ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ টিকিট এখন যেমন টিকিট ডিস্ট্রিবিউট করে তোমরা সল্টলেকে যাও নোম্যান্স ল্যান্ড রাখে ইস্টবেঙ্গল একদিকে জাস্ট অপোজিট সাইডে মোহনবাগান দিস ইজ দ্য সিস্টেম ইউরোপেও তো তাই হয় দুটো এক জায়গায় বসায় না হোম গ্যালারি আওয়ে গ্যালারি হ্যাঁ আর পুলিশ গ্যালারির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে পুলিশ বসে খেলা দেখে না এখন তাও শুরু করেছে দেখি আপনাদের সময় তো পুলিশও খেলা দেখে আরে পুলিশ খেলা দেখছে এনজয় করছে হাতে নাচছে গোল করার পরে নাচছে পুলিশ ও দেখেছি আমি দারুণ দারুণ পরবর্তী যে প্রশ্নটা চলে যাব আপনার প্লেইং ক্যারিয়ারের পরে আপনি মোহনবাগান ক্লাবের টেকনিক্যাল কমিটিতে ছিলেন বহুদিন ধরে ছিলেন তো সেটা নিয়ে যদি কিছু কথা বলেন দেখো 2014-15 সালে আমাকে শিবাজিকে আর সত্যজিৎ চ্যাটার্জিকে টেকনিক্যাল কমিটিতে নেওয়া হয়েছে এবং কি করে নেওয়া হয়েছে বলছি মোহনবাগান তার আগে 2014-15 তোমরা যদি রেকর্ড দেখে থাকবে মোহনবাগান ইস্টবেঙ্গল লাস্ট 10-12 বছর 2014-15 হলে 2004-5 কোনো টুর্নামেন্ট জিততে পারেনি আই লিগ বা তখন আই লিগ জাতীয় লিগের টুর্নামেন্ট ঠিক বলছি আমি হ্যাঁ ফেড কাপ জিতেছিল কিন্তু হ্যাঁ ওরকম মেজর ওইটা জিততে পারে আই লিগ জিততে পারেনি তখন না জিততে ওরা কোথাও একটা আমার সাথে সিঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত মদন মিত্র ছেলের বিয়েতে পিসিচন্দ্র গার্ডেনে ওখানে দেখা আমি আমার বউ রয়েছি ওখানে এসে আমাকে বলল আমার আগে বউয়ের পারমিশন নেয় বৌদি কমটনদাকে কিন্তু আমাদের দরকার আমাদের টেকনিক্যাল কমিটিতে কমটনদা বলে তোমরা ওদের সাথে কথা বলো তাহলে ওর সাথে ও বলবে তারপর আমাকে বললো গুরু এরকম এই ব্যাপার আমরা তোমাকে এই করতে চাই হ্যাঁ এটা তো বললে হবে না তোমার জায়গা মতো বলবে ঠিক আছে তারপর থেকে আমার সাথে যোগাযোগ বলে এটা বলবো তোমার বাড়ি যাব তারপর জায়গা মতো ই করে আমাকে অফার করে মোহনবাগানের জন্য রাত 3টের সময় যদি আমাকে বলে
মোহনবাগানের জন্য এই কাজটা তোমায় করতে হবে, আই এম রেডি। মোহনবাগান আমাদের প্রাণ, নাম যশ প্রতিপত্তি সব মোহনবাগান থেকে। অতএব মোহনবাগানকে আমরা ইগনোর করতে পারি না, না আমি করার কোনো জায়গা নেই। জায়গা নেই না করার। অতএব আই অ্যাকসেপ্টেড দ্যাট অফার। হ্যাঁ ঠিক আছে, এইবার একদিন মিটিং হচ্ছে, দেবাশিস সিংজয় বসে, কে কোচ হবে, ভৌমিককে কোচ করা হয়েছে, প্লেয়ারকে রিক্রুট করা, মোটামুটি এটা হয়ে গেছে। তো একটা বলছি, আমরা যে গত 8-10 বরাবর হচ্ছে আমরা জিততে পারছি না, এর জন্য আমাদের কি করণীয় আছে? মানে এই যে আমরা 2014-15-তে তুমি অ্যাডভাইস করো কি করে মোহনবাগান টিম চলবে, কিভাবে চালালে ভালো হবে, তখন আমাকে বললো। তো আমি হাসছি, শিবাজি বসে আছে, সত্যজিৎ বসে আছে, সিঞ্জয় আর দেবাশিস। তাহলে কে বলবে? তো না গুরু তুমি বলো। আমি বললাম, আমি বলবো? বলে হ্যাঁ। বলে শোনো, তাহলে আমি তোমায় বলছি। বলে আমার প্লেয়ার হিসেবে মোহনবাগানের এই কেরিয়ারটাই আছে, আমি বহু ইন্টারন্যাশনাল কোচ থেকে, বিদেশি কোচের থেকে কোচিং নেওয়া আছে, আমার কোচিং ডিগ্রি পাস করা আছে, কোচিং লাইসেন্স হোল্ডার আমি, আই হ্যাভ এভরিথিং। আমি যখন কোচিং নিতে গেছি তখন একটা পড়াশোনা করেছিলাম, পড়াশোনা করে দেখলাম তাতে বলছে যে একটা ফুটবল টিম তৈরি করে দিলাম, তাকে 11টা প্লেয়ারকে জার্সি পরিয়ে দিলাম, মাঠে নামিয়ে দিলাম, সে গিয়ে খেলবে, তাতে কিন্তু ইউ ক্যানট এক্সপেক্ট দ্য বেস্ট পারফরমেন্স ফ্রম হিম। তার থেকে তুমি বেস্ট পারফরমেন্স এক্সপেক্ট করতে পারো না যতক্ষণ না তুমি এনভায়রনমেন্ট, টোটাল পরিবেশটা একটা ভালো জায়গায় নিয়ে আসবে। ফুটবল প্লেয়িং অ্যাটমসফিয়ার, টোটালটা। তাহলে টোটালটা কি বলে? অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড। মাঠে খেলবে যখন তখন একরকম পরিবেশ, মাঠের বাইরের পরিবেশ আরেক রকম। সেটা কি আমি বলছি, তোমার টেন্টটা তুমি চারপাশে ঘুরে দেখো, তোমার টেন্টে কি আছে? টেন্টটা ছেঁড়া, ফুটো, ফাটা, ওপর থেকে বৃষ্টি হলে জল পড়ে, ত্রিপলগুলো শ্যাওলা পড়ে গেছে, তারপরে ফেন্সিং, কাঠের মেইন গেটটা দিয়ে যখন ঢুকবে ফেন্সিংটা পড়ে আছে, ওখানে গাছ গাছড়া, জঙ্গল, কুকুর, বেড়াল, সাপ, মুরগি সব একসাথে ঘুরে বেড়ায়। অস্বীকার করতে পারবে? গ্যালারির তলায় পুরো জঙ্গল, জঙ্গল গ্যালারি, মানে গ্যালারির ফাঁকগুলো দিয়ে ওপরে উঠে গেছে, গ্যালারি পুরো ভাঙা। এই অ্যাটমসফিয়ারে ইউ এক্সপেক্ট গুড ফুটবল? পরিবেশটাই ইয়েস, এটাই তো আমি বলতে চাই। তুমি কি এই পরিবেশে একটা ভালো ফুটবল এক্সপেক্ট করো? শোনো, তুমি একটা মানুষ হিসেবে তোমার বন্ধু বান্ধব ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, উঁচু লেভেলের বন্ধু বান্ধব হয়, তারা খুব পরিষ্কার জামা কাপড় টিপটাপ থাকে। তুমি যদি ওখানে একটা ছেঁড়া ফাটা নোংরা জামা পরে যাও, প্যান্ট পরে যাও, আয়রন না করা, কুকরানো, তোমার কি ওখানে ভালো লাগবে? তোমার কি মনে হবে? ঠিক। হ্যাঁ, ওই পরিবেশের সাথে তুমি মানাতে পারবে? অ্যাবসলিউটলি। অতএব ফুটবলটাও এই জিনিস। ফার্স্ট তোমার ফুটবল, ভালো ফুটবলের অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হবে। তোমার টেন্ট ফেন্ট সারাতে হবে, তোমার প্যাসেজ প্যাসেজ, গ্যালারি, জঙ্গলগুলো কাটতে হবে, গরু কুকুর হাঁস, গরু নেই, কুকুর বেড়াল হাঁস মুরগি ওগুলো ঘুরে বেড়াচ্ছে, ওগুলো বিদায় নিতে হবে, আজে বাজে অ্যাক্টিভিটিস ওগুলো বন্ধ করতে হবে। মানে একটা গুড প্লেইং অ্যাটমসফিয়ার তোমাকে তৈরি করতে হবে। যতক্ষণ না তুমি এটা তৈরি করবে ততক্ষণ যখন বাসে গাড়িতে করে একটা প্লেয়ার আসবে, ওইটা কি রাস্তা, গঙ্গার দিকে যাওয়া, ওখান থেকে নেবে যখন আমি টেন্টের মধ্যে ঢুকবো, ফার্স্ট আমার চারিদিকটা তাকাতে হবে, অটোমেটিক্যালি চোখ পড়বে ভালো না মন্দ, কি জায়গায় এলাম রে, ছেঁড়া ভাঙা, এই সেই গ্যালারি ভেঙে কাঠ ঝুলছে, মোটিভেশনটাই পাবে না, ত্রিপল ছিঁড়ে ওখান দিয়ে হনুমান পড়ে যাচ্ছে ছাদ থেকে, ওগুলো না না, ওগুলো কি জল পড়ছে, ওখানে মালিকে বলছে ওখানে বাটি দে, এই কর, এটা কোনো অ্যাটমসফিয়ার হলো খেলার? অতএব ফার্স্ট ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য অ্যাটমসফিয়ার, গুড অ্যাটমসফিয়ার, এটাকে তোমাকে ডেভেলপ করতে হবে। তাতে কি করতে হবে? টেন্ট সারাতে হবে। এখন তো আমি তোমায় বলিনি সুইমিং পুল বানিয়ে দিতে হবে, নো, ভালো করে জিম রাখতে হবে, ভালো করে পরিষ্কার ড্রেসিং করে একদম ঝকঝকে, যেটা মিনিমাম টাকায়, তো টাকাও তোমার অভাব, তখন তো টাকা নেই, ঠিক বিক্রির মতো অবস্থা, তখন এর থেকে টাকা চাইছে, ওর থেকে টাকা, এর টাকা মারছে, ওর টাকা মারছে, সব বলতো। কয়েকদিন পরেই ম্যাকডোয়েল হাত তুলে নিয়েছিল, বলছি এইটাই তো বলছি। তো এইগুলো তোমাকে চেঞ্জ যতক্ষণ না করবে তুমি ভালো ফুটবল এক্সপেক্ট করতে পারো না। তখন ওদের মনে বোধহয় ভালো লেগেছে বোধহয়, তখন শিবাজি সত্যির পাশ থেকে বলছে, শিবাজিদা একটু বলো, সত্যজিৎদা একটু বলো,
বলে আর বলবো, মাথা খারাপ, আর আমার কিছু বলার নেই, এখানেই শেষ। যাই হোক, হয়ে গেল, আর কিছু বলার দরকার নেই। কম্পটন এইভাবে বলে দিল, কম্পটন যা বলেছে এরপরে আর কিছু বলার নেই। তারপরে আমাকে বলল যে সামনেই একটা এক্সিকিউটিভ মিটিং কল করছি, এমার্জেন্সি, তখন তোমাকে থাকতে হবে স্পেশাল ইনভাইটি হিসেবে, ওখানে সবাই থাকবে, তুমি ওখানে বলবে এই কথাটা। তাহলে বলবো। তারপর একদিন ডাকলো এক্সিকিউটিভ কমিটি মিটিং, আমাকে বসতে বললো, ওখানেও আমি আমার এই বক্তব্য রাখলাম। করে সুব্রত দা, টুটু দা এরা সব শুনলো। তারপরের দিন থেকে টেন্ট ফেন্ট রিপেয়ারের কাজ শুরু হলো। তখন থেকে গ্যালারি ফ্যালারি পরিষ্কার, বলবো, অস্বীকার করবো না, দেবাশিস সিঞ্জয় তখন থেকে চেষ্টা করছে আস্তে আস্তে যত সামর্থ্যের মধ্যে। আমাকে কথা দিল, কম্পটন দা, 1 থেকে 2, বিরাট ব্যাপার, 1 থেকে 2 বছর আমাকে টাইম দাও, আই উইল ডু এভরিথিং তোমার কথা অনুযায়ী। তারপরে করেছে, আমি বাহবা জানিয়েছে। তারপরে কি রেজাল্ট পেয়েছে তোমাদের সামনে রয়েছে। এটা আমি বলছি না এটা আমার ক্রেডিট, কিন্তু মেইন জায়গাটা ড্রব্যাক, যেখানে ভুল ভ্রান্তি, ওটাকে আমি বলিনি আমি কোচিং করিয়েছি, এই করিয়েছে, না, ওই জায়গাগুলো ধরিয়ে দেওয়াতে ও রিয়ালাইজেশন এসছে। একটা প্লেয়ার খেলতে আসবে, দেখবে ওখানে ফাটা ফুটা এই কুকুর বেড়াল, তখনই আমার আরে সালা কি এলাম রে ভাই, বিদেশ থেকে এলাম, তাতে এইখানে এই অ্যাটমসফিয়ার, তোর সাইকোলজিক্যালি একটু পিছিয়ে যাবে। ওরকম কোনো মাতে চলুক ভাই। আর সেই বছর সনি নয়ডি, পিয়ের তারা যদি এসে যদি ওই জিনিস দেখতো, তাহলে মনে হয় না 2015 যে পারফরমেন্সটা আমরা দেখেছি সেটা হয়তো দেখতে পেতাম। এই হলো। তারপরে 18-19 পর্যন্ত চালিয়েছি। তারপরে দেখো নানা প্রবলেম। এখানে আমি অন ক্যামেরা বলতে চাই না, আমি যদি অন ক্যামেরা বলি সিঞ্জয় দেবাশিস আটকে উঠবে। আমি আর ওই লেভেলে নামতে চাই না। এখন আবার ইলেকশনের মরশুম চলছে, হয়তো বলছি, আমি তোমার সামনে বলছি, আমি যদি মুখ খুলি, আমি যদি মোহনবাগান সম্বন্ধে বলি, আমি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিতে পারবো। ভালো দিকও পারবো, খারাপ দিকও পারবো। আমি বেশি কিছু বলতে চাই না, আমাকে তুমি বলাবার চেষ্টাও করো না। যদি আমি করি তাহলে আজ সিঞ্জয় দেবাশিস সেটা মুখ দেখাতে পারবেন বাজারে মোহনবাগান মেম্বারদের কাছে। ভোট মিটে যাক, পরে একদিন আপনার সাথে এটা নিয়ে। না, ওটা আমি বলবো না। দেবাশিস সিঞ্জয় আমার স্নেহের ছেলে, মানে যথেষ্ট ভালোবাসি। ওরা আমার থেকে অনেক ছোট, ঠিক আছে, ক্লাব করছে, করুক না, সেরকম ভাবে করবে, ভালো হলেই হলো। আলটিমেটলি মোহনবাগানের ভালোটাই হচ্ছে আমার লক্ষণ, বা সবার আমার মনে হয় এই চিন্তা ভাবনা। অতএব ওটা ভালো হলেই ভালো, আর কিছু না। সে দেবাশিস সিঞ্জয় মিলে করলেও হলো, দেবাশিস আলাদা করলে হলো, সিঞ্জয় আলাদা করলে, আলটিমেটলি টার্গেট মোহনবাগানকে আরো উপরে নিয়ে যাওয়া। সেই জায়গাটা ওরা সবাই মিলে যদি করতে পারে, ওয়েল এন্ড গুড। আমি বাহবা দেবো, মাথায় তুলে নাচবো দেবাশিস সিঞ্জয়কে নিয়ে। অসুবিধাটা কোথায়? চলো, ওকে, অফ দ্য ক্যামেরা এটা নিয়ে একদিন আলোচনা করা যাবে আপনার সঙ্গে। ও শেষ হবে না, বললাম। কম্পটন দা, মানে কি বলবো, মনে হচ্ছে আপনাকে আজ এখানে রেখেই দিই, কন্টিনিউয়াসলি আমরা মোহনবাগানের গল্প শুনতেই, তো সেটা করলে তো হবে না। তাই জন্য আজকে আপনাকে এবার মোহনবাগান থেকে নিয়ে যাব একটুখানি জাতীয় দলে। দাপটের সাথে আপনি জাতীয় দলে বহুদিন খেলেছেন, তো জাতীয় দলের কিছু মেমোরি যদি আপনি শেয়ার করেন, ইন্ডিয়ান টিমের হয়ে খেলার ওই ফিলিংটা, যে ব্যাচটা পড়া, সেটা নিয়ে যদি কিছু আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার। দেখো, ইন্টারন্যাশনাল সার্কিটে আমি 75 থেকে 83 পর্যন্ত আমি ছিলাম। 75-76 আমি জুনিয়র ইন্ডিয়া খেলেছি। 78-এ সিনিয়র ইন্ডিয়া, মানে এশিয়ান গেমস, আমার সিনিয়র ইন্ডিয়া খেলা এশিয়ান গেমস। তারপরে তো 83-তে সবই আছে, 82 এশিয়ান গেমস আছে, 2টো এশিয়ান গেমস। তারপরে প্রি অলিম্পিক বলো, নেহেরু গোল্ড কাপ বলো, মার্ডেকা বলো, কিংস কাপ বলো, প্রেসিডেন্ট কাপ বলো, বহু কিছু আছে। তো তার মধ্যে যেগুলো মনে পড়ে রিমার্কেবল, মানে বলার মতো আমার দর্শক বন্ধুদের জন্য, আমি তোমার সাথে তাদের সাথে শেয়ার করছি 82 এশিয়ান গেমস। আচ্ছা, 82 এশিয়ান গেমস আমাদের 2 বছর আগে ক্যাম্প শুরু হয়েছে সল্টলেক, তখন স্টেডিয়াম তৈরি হয়নি। সাইয়ের ম্যাটটা মার্কিং করা হয়েছে, ওই জায়গায় প্র্যাকটিস হতো ওপেন, সাইও তৈরি হয়নি ঠিকভাবে। ওখানে আমাদের প্র্যাকটিস শুরু হলো। ইন্ডিয়ার সমস্ত প্রভিন্স থেকে প্লেয়াররা এসছে। ওখানে আমরা করুণাময়ীর হাউজিং এস্টেট আছে, ওখানে ওই খাট দেওয়া থাকতো, ওখানে শুতাম। প্যান্ডেল করে আগেকার দিনে বিয়ে বাড়ির মতো ওই বড় বড় আছে, ওখানে খাওয়া দাওয়া, ঠাকুর দিয়ে রান্না বান্না, ওই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার চলছে, বুঝে নাও। ইয়েস, ইন্ডিয়া টিমের ক্যাম্প চলছে। কুকুর বেড়াল সব ঘুরে বেড়াচ্ছে ওখানেও, সব কুকুর বেড়াল আমাদের সঙ্গ ছাড়ছে না। ওরকম ভাবে ক্যাম্প চলছে আমাদের করুণাময়ী হাউজিং স্টেট।
তো বিল্ডিং গুলো ইনকমপ্লিট। তো যাই হোক, এরকম হতে 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 এরকম প্র্যাকটিস চলছে। একটা বাস ছিল, ঝরঝরা বাস, ওটা করে ওই প্রায় 4-5 কিলোমিটার হবে, ওটা করে নিয়ে যেত প্র্যাকটিসের পরে, আবার ওটা করে নিয়ে আসতো, আবার বিকেলে ওটা করে যেত, আবার নিয়ে আসতো। এই ছিল সারাদিন ওখানে থাকাটাও, এইরকম ভাবে চলছে। তো একদিন হঠাৎ এআইএফএফ থেকে একটা নোটিশ মানে আমাদের জানালো যে সামনেই ক্লাবের ট্রান্সফার, ইসমাইল মোহন ট্রান্সফার, তখন তো হেভি ডিমান্ড ট্রান্সফারের ব্যাপারে, খুব ইন্টারেস্টিং। তখনটা বলে তোমরা যদি ক্লাবে, তোমরা দেশের হয়ে খেলতে হবে, এই ক্যাম্পে তোমাকে 2 বছর থাকতে হবে। 80 থেকে আরম্ভ হয়েছে, 81-82 এশিয়ান গেমস কে টার্গেট নিয়ে সামনে 2 বছর, এবং তাতে তুমি মাসে 2000 টাকা করে পাবে, 12 মাসে 24,000 পাবে। আর ক্লাব খেললে তো আর একটু বেশি পাওয়া যায়। তো এটা তা কি করবে তোমরা এবার ঠিক করো, কে ক্লাব খেললে ক্যাম্পে থাকতে পারবে না, আবার ক্যাম্পে থাকলে ক্লাব খেলতে পারবে না, ক্যাম্পের 2000 টাকা করে, এবার তুমি কি করবে। যাই হোক, নিজেদের মধ্যেই একটু গন্ডগোল শুরু হয়েছিল। এরকম করতে করতে মিহির, আমার বন্ধু প্রসূন ব্যানার্জি, আমি বারবার বলেছি যে আমি সই করব না। আমার সত্যি কথা বলতে বলতে খারাপ লাগে না, আমার কাছে টাকা পয়সাটা খুব একটা মোহ না, আমার কাছে বিরাট দরকার নেই। তা আমি আমার দেশের জার্সিটা পরবো, এই লোগোটাকে স্যালুট করব, এই লোগোটাকে 10টা লোক যেমন স্যালুট করে আমিও তাই। আমি যখন রাস্তা দিয়ে যাব তখন লোকে আঙ্গুল তুলে দেখাবে এই ছেলেটা ইন্ডিয়া খেলে এলো। এটাই আমার কাছে বড় পাওনা, টাকা পয়সা আমার কাছে দরকার নেই। তা আমি বলেছি না, আমি যাব না। এইবার একটা মুচলেখা তৈরি করেছে, সবাই লাইন দিয়েছে সই করতে। ক্লাব এই দেশের 2000 টাকা করে মাস, আর ওটা ক্লাব খেলে যা আসে 80-90 হাজার, 1 লাখ টাকা তখন হাইয়েস্ট। তো এইরকম তো সবাই লাইন দিয়েছে। আমার সাথে মিহিরের প্রচন্ড ঝগড়া। আচ্ছা, মিহির আমার রুমমেট, আমার সাথে প্রসূন ব্যানার্জির ঝগড়া স্পষ্ট মনে আছে। কি ভাষায় ঝগড়া হয়েছে সেটাও বলতে পারি, বলার দরকার নেই, অন ক্যামেরা না। হ্যাঁ, দরকার নেই। তো যাই হোক, ওদের পাল্লায় পড়ে আমিও লাইনে দাঁড়ালাম। ফ্রেন্ড দাঁড়িয়ে ভাবছি কি করব, যাবো কি না যাবো, সই করব। যাই হোক, এরকম করে তারপরের দিন হেডলাইন, ওটা সবাই সই করলো সেদিন সন্ধ্যাবেলা। তারপরের দিন সকালে আনন্দবাজারে এত করে বেরোচ্ছে, রাতের অন্ধকারে 21 দেশদ্রোহীর ক্যাম্প ট্যাগ। বোঝো, দেশদ্রোহী বানিয়ে দিল। ইয়েস, ফ্রন্ট পেজের একদম ওপরে রাতের অন্ধকারে 21 দেশদ্রোহী ক্যাম্প ট্যাগ, আনন্দবাজার। তো সব জায়গায় হ্যাকেল করছে, ভাস্কর মনোরঞ্জনকে এই ডালহৌসিতে ধাক্কাধাক্কি, নানা সময় পাবলিক খেপানো হেডলাইন। তো এটা পাবলিককে খেপানো হলো। তারপরে ফার্স্ট সুব্রতদা রিয়াক্ট করলো। সুব্রত মুখার্জি তখন, সুব্রতদা প্রিয়দা কংগ্রেসের দাপুটে নেতা উঠছে। সুব্রতদা বললো, ফার্স্ট স্টেটমেন্ট দিল পেপারে, এইসব ভেড়িওয়ালা ভুড়িওয়ালা দিয়ে ওই এআইএফএফ চালানো হবে না। অশোকদা তখন সেক্রেটারি, আচ্ছা, আরম্ভ করলো। এইবার ওরা ভয় পেতে আরম্ভ করলো। তারপরে প্রিয়দা আমাদের ডাকলো। প্রিয়দা একদিন বললো, তোরা গেতে চলে। প্রিয়দার কাছে বললাম, প্রিয়দা এই ব্যাপার হয়েছে, বলে চল তুই গেতে চলে আয় তোরা সব। তো আমরা সবাই মিলে গেতে গেলাম, ওই গঙ্গার ধারে। ওখানে গিয়ে মিটিং ফিটিং হলো, প্রিয়দাও আরম্ভ করলো। এইবার ওরা ভোল্ট পাল্টালো। এআইএফএফ তখন বলছে আমরা আর ওদের নেব না। আচ্ছা, হ্যাঁ, আমরা শুধু আমাদের যাকে যাকে দরকার আমরা 5 জনকে নেব। এই 21 জন যে ক্যাম্প থেকে চলে গেছে, এর থেকে 5 জনকে নেব। 5 জনের মধ্যে কে? ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, কমটন দত্ত, প্রসূন ব্যানার্জি, আর বোধহয় বিদেশ বোস। আচ্ছা, এই 5 জন, আর বাকি সবাই বাদ। তারপরে আমরা মার্ডেকার খেলতে চলে গেলাম মালয়েশিয়ায়। মার্ডেকায় খেলে ওখানে ভালো খেললাম, খুব সেমিফাইনাল উঠলাম, অসাধারণ পারফরমেন্স। ব্রাজিলের সাও পাওলোর সাথে খেললাম, এইসব জাপান ফাপান নিউজিল্যান্ড এইসব খেলে ফেলে যাই হোক ভালো রেজাল্ট করে এলাম। তারপরে ওখান থেকে নর্থ কোরিয়া চলে গেলাম। ও বিরাট ইতিহাস, তোমার শেষ হবে না, বললাম না। নর্থ কোরিয়ায় আরেক ইতিহাস, প্লেন ক্র্যাশ হয়ে গেছে, আমরা মরে গেছি, এই সেই ওই ইতিহাস চলে এসছে এখানে। হ্যাঁ, ও পরে খবর নেই কোনো। ইন্ডিয়ায় খবর নেই, এম্বাসি খবর দিতে পারছে না কেউ। আচ্ছা, হাই কমিশনার থেকে কোনো খবর নেই আমরা কোথায় ক্র্যাশ হয়ে গেছে প্লেন, ও গল্প। পুজো বন্ধ হয়ে গেছে, অর্ধেক প্যান্ডেলে মাইক বাজা বন্ধ হয়ে গেছে, সব। তো এরকম করে করে আমরা 5 জন মার্ডেকা টুর্নামেন্টে গেলাম। তো এইখান থেকে আবার চেঞ্জ হলো। তারপরে আস্তে আস্তে এলো 82 এশিয়ান গেমস, যেটার জন্য এগুলো গন্ডগোল। 82 এশিয়ান গেমস এর ক্যাম্প শুরু হয়েছে, অ্যানাউন্স করলো যে কামিং 5 days সিলেকশন ট্রায়াল হবে ওর থেকে। তা আমি ম্যালেরিয়া বা ডেঙ্গু যাই বলো, এতে আমি অসুস্থ হয়ে পড়লাম। তো আমাকে একটা মেডিকেল ইউনিটে রাখা হয়েছে, একা একা, বাকি সবাই প্র্যাকটিসে যাচ্ছে, ভাস্কর এসে দেখছে বারবার।
এরকম করে করে আমার ট্রায়াল খেলা হয়নি। ট্রায়াল না খেলে তারপরে আমি একদিন মাথা ঘুরে পড়ে গেলাম এবং ডাক্তারকে গালমন্দ করলাম, করে আমি বাড়ি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে টিকিট কাটলাম, টিকিট করে আমি ফেরত চলে আসছি, আচ্ছা ক্যালকাটায় ব্যাক করছি। তারপরে ব্যাক করে দেখলাম, তারপর ডাক্তার ফাক্তার দেখিয়ে ওটা অন্য গল্প। মেইন যেটা আমি দেখলাম যে একটা টিম অ্যানাউন্স করেছে দিল্লি থেকে, তাতে দেখছি আই গট দ্য সিলেকশন। তাহলে আমি ট্রায়াল খেললাম না, কিছু না, সবাই লড়াই করলো, তো আই গট দ্য সিলেকশন। আমি তো ধরেই নিয়েছি আমি আর চান্স পাবো না, আমি তো ট্রায়ালই খেলছি না। তো না, তারপরে আমি জানলাম যে তোমার প্রিভিয়াস পারফরমেন্স যা আছে, আমি তো এতদিন ধরে খেলছি, তাতে আমাকে তারা রেখে দিয়েছে ওকে প্রিভিয়াস পারফরমেন্স দেখে। তারপরে সেরে উঠলে ও দেখবে, সেরে উঠলে তো খেলবে। তারপরে আমি এশিয়ান গেমস যখন খেলতাম, পুরো ম্যালেরিয়া তখন, কোনো মতে সারিয়ে ফাড়িয়ে ডাক্তার বলে দিয়েছে এটা তোমাকে মোটামুটি এশিয়ান গেমস খেলার জন্য করে দিচ্ছি, যে তারপরে 1 মাস তোমাকে বেডে থাকতে হবে, তুমি উঠতে পারবে না। তাহলে ওকে। আমি 100-150 টাকার ফল খেয়ে গায়ে স্ট্রেন্থ, তখনকার দিনে আই এম টকিং অ্যাবাউট 82। 150 টাকা মানে অনেক তখন। হ্যাঁ, এরকম অসুস্থ হয়ে যাওয়ার মতো, ফল খেয়ে আবার অসুস্থ হয়ে না যাই, কাকরট, কাজু বাদাম এগুলো সব মিলিয়ে তো মোটামুটি একটা জায়গায় এসছি। তারপরে খেলা যখন টুর্নামেন্ট শুরু হতো, সন্ধ্যেবেলায় বেশিরভাগ খেলা হতো, একটা করে ম্যাচ খেলতাম। বিশেষ করে একটু জিস্ট করে বলি, সৌদি আরবিয়া ম্যাচ লাস্ট টাইম খেলতে খেলতে ভালো, অসাধারণ খেলছে ইন্ডিয়ান টিম। তারপর সৌদি আরবিয়া ম্যাচ, তা আমি গিয়ে বসে আছি, ম্যালেরিয়া, ওই বাসের লাস্ট সিটে বসে 3টে কম্বল মুড়ি দিয়ে আমি মাঠে যেতাম। বাসে 3টে কম্বল, 1টা 2টো 3টে কম্বল চাপা দিয়ে আমি মাঠে যেতাম। আপনার টিমমেটরা অনেক হেল্প করেছিল? হ্যাঁ, বাকি সবাই টিমমেটের মধ্যে মেইন অলোক মুখার্জি, কার্তিক শেঠ আর বিদেশ বোস, আমরা 4 জন একটা জায়গায়, একটা আচ্ছা কি বলে, একটা ফ্ল্যাটে থাকতাম আচ্ছা ভিলেজে। এই 4 জন, ও চা ফা যখন যা বলতাম, কার্তিক অলোক অনেক করেছে, বিদেশও আছে, এই আমরা 4 জন। তারপরে এরকম করে করে আমি যখন গেলাম সৌদি আরবিয়া ম্যাচ, আমি কোনো ওয়ার্ম আপ করতাম না, আমি বড়াই করে বলছি না, আমি কোনো মতে গিয়ে বুটটা বাঁধতাম, বুটটা বেঁধে এইখানে দেখাচ্ছি, আমি এরকম করে বসে থাকতাম, পা পা ছড়িয়ে এরকম করে বসে থাকতাম। তখন আমাকে ডেটমার ফেভার এসে জিজ্ঞেস করতো, কমটন হোয়াট হ্যাপেন্ড? আমি বললাম ওকে, আই এম পারফেক্টলি অল রাইট, নো প্রবলেম। তখন আমাকে জিজ্ঞেস করছে তুমি খেলতে পারবে? তাহলে ইয়েস, অফকোর্স, হোয়াই নট। তাহলে দেন আর কিছু বলেনি। তো প্রদীপ দা এসছে, কি হলো তুমি বসে আছো? আবার কি? বলে তুমি খেলবে? কেন খেলবো না, খেলবো, তবে হ্যাঁ একটা কন্ডিশন, আমি যখন হাত তুলবো, আমি যখন পারবো না হাত তুলবো, তখন আমাকে তুলে নিতে হবে, রিপ্লেসমেন্ট দিতে হবে। ওকে? বলে ঠিক আছে, ফাইন। তা আমি কোনো ওয়ার্ম আপ নেবে মাঠে খেলতে চলে যেতাম। মানে কি করে যেতাম, ভগবান ভর করেছে, নাহলে হয় নাকি। সৌদি আরবিয়া ম্যাচটা যারা কিনা তার পরবর্তীকাল থেকে সারা মানে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, গত বছর মানে আর্জেন্টিনাকে হারিয়েছে। আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। কারণ কি, ওই অবস্থায় আমার প্রথম কয়েকটা বলে ট্র্যাপিং বলো, কয়েকটা অ্যান্টিসিপেশন বলো, কয়েকটা হেডিং বলো, কয়েকটা ট্যাকল বলো, এত পারফেক্ট হয়ে গেছে যে আমি একটা কনফিডেন্স লেভেলটা অনেক আমার হাই হয়ে গেছে। হেড করা বলো, তার থেকে আমি কন্টিনিউ করছি, করতে 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 খেলা। ওদের লেফট আউটটা অসাধারণ প্লেয়ার ছিল। আমি আর মনোরঞ্জন আলাদা করে আলোচনা করে ওকে কি করে স্টপ করব বা কি করব, এরকম প্ল্যান করে আমরা অ্যাকর্ডিংলি খেলছি। তো ওকে আমি ড্র্যাগ করে করে হাফ সার্কেলে নিয়ে গেছি, মানে সেন্টার সার্কেল। ওখান থেকে ও অলোকের দিকে, মানে লেফট উইং ব্যাক, ওদের রাইট আউটের দিকে পাসটা বাড়িয়েছে। এইবার আমি যে ঘুরে ফিরছি, আমার জায়গায় আসছি, আমি দুম করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে তখন আমি রিয়ালাইজ করলাম, না, কম্পটন দত্ত তো আর জায়গায় নেই। আমি তখন চিন্তা করলাম যে আমি যদি কন্টিনিউ করি, আমার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, এই করছে সেই করছে, প্রত্যেকটা ম্যাচের পরে আমি মেডিকেল ইউনিটে ভর্তি হয়ে আমাকে স্যালাইন নিতে হচ্ছে, স্যালাইন নিয়ে এসে আবার ভিলেজে আসছি, প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে স্যালাইন দিয়ে আমি হোস্টেলে ফিরছি আবার, এরকম করে করে আমি চলছি। তারপরে আমি আর নেই ভাবলাম, তারপরে আমি উঠেছি। আর মানে সত্যি কথা বলতে, অরুণদা, প্রদীপদাকে যা তা বলেছি আমি আমার ভুলের জন্য। আমি 1-2জনকে চিট করতে পারি, সারা আমাদের ভারতবর্ষের যত লোক আছে তাদের চিট করার অধিকার আমার নেই। সেই জন্য আমি আর কন্টিনিউ করতে চাইনি, আমি হাত তুলে দিয়েছি। প্রদীপদা নাবাচ্ছে না, গালাগাল মন্দ করেছি। তারপরে এদিকে সুদীপকে ওয়ার্ম আপ করাচ্ছি, তো সুদীপ ওয়ার্ম আপ করে হেড দিয়েছি, ও কিছু করেন। একদম কোল্ডেস্ট ডে, একদম 1 না 2 ডিগ্রি টেম্পারেচার, রাত তখন 11টা বাজে দিল্লিতে, ওই ডিসেম্বর মাসের ওই ঠান্ডা,
ভীষণ বাজে। তারপরে আলটিমেটলি শুধু একটা হেড করলো, ভলি মারলো, গোল। তারপরে আমি উইনচিটার পড়ছিলাম, তখন 1.5 মিনিট বাকি। প্রদীপ দা দিকে হাউ হাউ করে কাঁদছে, তুমি আমার স্মরণ, কি হলো? তাকিয়ে দেখি গোল হয়ে গেছে। তাহলে যা, চলে গেলাম আমি, হয়ে গেল, 1 গোলে হেরে গেলাম। তারপরের দিন সেই ওইটা যেটা বলতে সেই অশোক দাশগুপ্ত, আবার আমি বলতে বাধ্য হচ্ছি, আবার টিকিট কাটতে বেরিয়েছি আমি, টিকিট কেটে আমি চলে আসবো, আমি অসুস্থ। তলায় দেখি অশোক দাশগুপ্ত আর প্রদীপ দা ঘুরে বেড়াচ্ছে ভিলেজে। তারপরে আমাকে এসে অশোক দাশগুপ্ত জড়িয়ে ধরেছে, বলে রিয়েলি, মানে আমার প্রাণটা ভরে গেল। কিসের জন্য? আমি তো এরকম ভাবে, আমি তো ওরকম উত্তর দিই, কেন আপনি আমার নামে তো অনেক কিছু লিখেছিলেন না, দেশদ্রোহী বানিয়েছে। এইবার না, অশোকদা দেশদ্রোহী, ওটা আনন্দবাজার। আনন্দবাজার, আচ্ছা। অশোকদা হচ্ছে আজকাল পত্রিকা। তা আপনি আমার নামে পালিতের নামে ফ্ল্যাগ তোলা নিয়ে, আচ্ছা। আর তারপরে 78 এশিয়ান গেমসে পাতিয়ালায়ও লিখেছিল আমাকে নিয়ে। ওকে ওকে। আমি বললাম আপনি, আমি তো কোনোদিন বলি, বলে আজ আমার মনটা ভরে গেল, আমি আপনার সুধীর কর্মকার এরকম একটা ডিফেন্ডারকে দেখলাম ভারতবর্ষের দাপটের সাথে খেলতে। আপনার সুধীর কর্মকার, আমি বলতে বাধ্য হচ্ছি, পেপারটা খুলে শুধু একবার দেখে নেবে কি লিখেছি। তারপরের দিন দেখি আমাকে নিয়ে এতখানি লেখা, মানে প্রশংসায় ভর্তি। তখন আমি বললাম জিতেছি তো, ব্যাস স্যালুট, আমার নামে এই লোকটাই লিখেছিল, এই লোকটাই আবার এই লিখলো, ব্যাস এটাই আমার জয়। তোমাকে একটু আগে বলেছি না, আমি মুখে উত্তর দিই না, আমার পা উত্তর দেবে, খেলা উত্তর দেবে। সেটা দিয়ে অশোক দাশগুপ্তই লিখেছে আবার, যে আমার প্রশংসায় ভরি, প্রদীপ দা সবাই বলছে। তো এইটা আমার জীবনের সেরা ম্যাচ, ওই সৌদি আরবিয়া ম্যাচ। স্যালাইন নিয়ে খেলা ম্যালেরিয়ার মধ্যে কেউ খেলবে না, কেউ খেলবে না, উইদাউট এনি ওয়ার্ম আপ, সব ভাববে গল্প। প্রদীপ দা আজ বেঁচে নেই, তাহলে সুযোগ থাকলে প্রদীপ দাকে দিয়ে, অরুণ দা বেঁচে আছে, অরুণ দা এত মনে নেই, বাসা দাও নেই, কেউ নেই। সেই জন্য বলছি এই গল্প তোমার শেষ হবে না, এগুলো তো চলছে। তারপরে ইন্ডিয়া টিমের ভাইস ক্যাপ্টেন ছিলাম আমি 83-তে নেহেরু গোল্ড কাপে। এগুলো তো সব, তো 78 এশিয়ান গেমসেও এই, এরকম অনেক ইতিহাস, অনেক ইতিহাস। দুর্দান্ত দুর্দান্ত, মানে জাস্ট গল্পগুলো শুনছি আর মনে হচ্ছে মানে টাইম মেশিনে চলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এরকম ভাবে কোনো প্লেয়ার, আমার যেই কন্ডিশন ছিল, খেলছি, খেলে অ্যাম্বুলেন্সে করে মেডিকেল ইউনিটে যাচ্ছি ভিলেজের, ওখানে আমি স্যালাইন নিয়ে আমি ভিলেজে ফিরছি, তারপরে আবার প্র্যাকটিস করে আবার যখন খেলা। আনবিলিভেবল, আনবিলিভেবল, দুর্দান্ত। আমার কাছে একটাই কথা, আবারও বলছি, আমি ইন্ডিয়া টিমে যখন খেলি, রাস্তা দিয়ে হাঁটবো, আমার একটাই টার্গেট, যে 10টা লোক আঙ্গুল তুলে বলবে এই যে কম্পটন দত্ত যাচ্ছে, এই ছেলেটা ইন্ডিয়া খেলে এলো। এটাই আমার কাছে সম্মানের, আমার কাছে টাকা পয়সা এগুলো কোনো সম্মানের না। এর জন্যই আমার জন্য ইয়েস, শুধু ইন্ডিয়া টিমের লোগোটা, এটাই আমার কাছে বড় পাওনা। এবং এর জন্য আমি সত্যি কথা বলতে অক্লান্ত পরিশ্রম করেছি, পুরো জার্নি, তার রেজাল্ট জানি আরো আছে। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ কম্পটন দা, মানে বলে শেষ করা যাবে না, মানে যে কতটা আমরা কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি এত কিছু আমাদের সাথে শেয়ার করলেন। তো কম্পটন দা, আমাদের এই ইন্টারভিউ এর আজকে লাস্ট সেগমেন্ট র্যাপিড ফায়ার, আপনাকে 2টো করে অপশন দেবো, তার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার পছন্দের কোনটা। কোনো এক্সপ্লেনেশন লাগবে না, জাস্ট আপনি উত্তর দেবেন। আপনার কাছে কাছের ম্যাচটা কোনটা, আরারাত্তা নাকি কসমস? কোনটা? আরারাত আর কসমস? কসমস, অবভিয়াসলি কসমস। প্রতিপক্ষ উইঙ্গার হিসেবে আপনি কাকে বেশি রেট করবেন, সুরজিৎ সেনগুপ্ত নাকি লতিফুদ্দিন? দেখো, সুরজিৎ সেনগুপ্ত লতিফুদ্দিনের মধ্যে সুরজিৎ সেনগুপ্ত অবভিয়াসলি। নিজের দলের রাইট উইঙ্গারদের মধ্যে যদি আপনাকে রেট করতে বলা হয়, তাহলে কাকে বেশি রেট করবেন, সুভাষ ভৌমিক নাকি মানস ভট্টাচার্য? আনডাউটলি সুভাষ ভৌমিক, অনেক উঁচু লেভেলের প্লেয়ার ছিল। ভিন রাজ্যের কোন অ্যাটাকারকে আপনি বাঁচবেন এনাদের দুজনের মধ্যে, ইন্দার সিং নাকি জেভিয়ার পায়াস? ইন্দার সিং, আনডাউটলি ইন্দার সিং। ফাইনাল প্রশ্ন, আপনার দেখা সেরা বিদেশি, 2টো অপশন দেব, একজনের সাথে আপনি খেলেছেন, একজনকে আপনি দেখেছেন, মাজিদ বাস্কার নাকি জোস ব্যারেটো? তো বোথ অফ দেম আর ইকুয়ালি গুড, আনডাউটলি ইসেকেই, মজিদ বাস্কারকেই বলতে হয়। থ্যাংক ইউ সো মাচ কম্পটন দা, দুর্দান্ত লাগলো আপনার সাথে আড্ডা মেরে। মানে এই যে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি, মোহনবাগানের প্রাক্তন যারা লেজেন্ডস রয়েছেন তাদেরকে ছড়িয়ে দেওয়া নিউ এজ ফ্যানেদের কাছে, সেটার জন্য যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। মোহনবাগানের সমস্ত সভ্য সমর্থক এবং ফ্যান ক্লাবের যত মেম্বার আছে, সবার কাছে আমার অনুরোধ, শুধু তাদের জন্য নয়, তার বাইরেও যেই সমস্ত ফুটবল প্রেমী মানুষ আছেন, তার কাছে আমাদের অনুরোধ যে বিয়ন্ড রুটিং চ্যানেল, যে আজকে আমি এখানে
ওদের সাথে আলোচনায় বসেছিলাম, তারা যেই কাজ নিয়ে তারা এগোচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, কারণ এটা যদি আপনারা না দেখেন তাহলে সত্যি কিন্তু অনেক কিছু মিস করবেন। এবং আপনাদের যেটা মেইন দরকার, প্রাক্তন প্লেয়ারদের ইতিহাস সম্বন্ধে একটু জানা। এটা সারা পৃথিবীতেই ক্লাবগুলো একটা ইনিশিয়েটিভ নিয়ে প্রাক্তন প্লেয়ারদের ইতিহাস থেকে জানাবার দায়িত্ব নেয়। তেমনি এখনো পর্যন্ত আমি যেটা দেখছি ক্লাবগুলো যেটা পারেনি, বিয়ন্ড রুটিং কিন্তু সেই কাজটা অনায়াসে করছে এবং স্মুথলি, এবং এক কথায় আমি বলতে চাই একটা অসাধারণ প্রয়াস। এই প্রয়াসকে সাকসেসফুল করার জন্য আপনাদের কিন্তু ভীষণভাবে দরকার। আপনারা সবাই এটাকে লাইক করুন এবং ওদের আরও মোটিভেট করুন, যাতে ওরা এই কাজটা আরও ভালোভাবে এবং আরো বড় আকারে যেন আপনাদের কাছে তুলে ধরতে পারে। নমস্কার।